এখন আমরা গোয়ালতোড় আর হোমগড় যে রোডে একটা জঙ্গল আছে ওই সাইডে আমরা দাঁড়িয়ে আছি। কেন একটু দাঁড়াতে হয়েছে, গাড়িটা অনেকক্ষণ চলেছে তো গাড়িটা গরম হয়েছে, ইঞ্জিনটা একটু দাঁড়িয়েছে। এটা হচ্ছে নগরে ঢোকার একটা প্রবেশ পথ ছিল আগে মহারাজদের, তো ওখানে নাকি মল্ল রাজারা তাদের যে শত্রুদের এখানে আটক করে রাখতো, মানে গুম করে রাখতো। যেটা হচ্ছে মল্ল রাজাদের একটা বড় সড়ো কামান ছিল, যেটা এভাবে রাখা হয়েছে। বিষ্ণুপুর নামটির সাথেই জড়িয়ে রয়েছে স্থাপত্য, ভাস্কর্য এবং শিল্পকলা। বিষ্ণুপুর কথা উঠলেই ভেসে ওঠে সুন্দর সুন্দর মন্দির এবং তার দেওয়ালে পোড়ামাটি অর্থাৎ টেরাকোটার কাজ। মল্লরাজার দেশ বিষ্ণুপুর বিখ্যাত তার বিভিন্ন মন্দিরগুলির জন্য। এছাড়াও এখানে রয়েছে টেরাকোটা শিল্প এবং ডোকরা শিল্পের এক মিলন রূপ। এই সব কিছুর জন্যই বছরের বিভিন্ন সময় মানুষ বিষ্ণুপুরে এসে ভিড় জমায়। কলকাতা থেকে মাত্র 192 কিলোমিটার দূরে বিষ্ণুপুর অবস্থিত এবং ঝাড়গ্রাম থেকে আরও কম, মাত্র 103 কিলোমিটার। তো তোমরা একদিনেই বিষ্ণুপুর ঘুরে আসতে পারবে। তো তোমরা কিভাবে বিষ্ণুপুর ঘুরবে, কতই বা খরচা হবে, বা লোকাল সাইট সিন কীভাবে করবে, কি দেখবে, সমস্ত জিনিস আমি এই ভিডিওতে তুলে ধরবো এবং গোটা বিষ্ণুপুরটা আমরা তোমাদেরকে আজ দেখাবো। হাই গাইস, গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:10। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কোনো প্র্যাঙ্ক করছি না দুজন, আমরা আজকে আমরা যাচ্ছি ঘুরতে আর তোমাদের দেখাতে। তো আমরা যাচ্ছি আজকে মলয়ার দেশ অর্থাৎ বিষ্ণুপুর। তো কীভাবে পৌঁছায় বিষ্ণুপুরে, কত টাকা খরচা হবে, ঘোরার কী কী জায়গা আছে সব ডিটেলসে বলবো। আর একসঙ্গে থাকবো, অনেক কথা আছে রাস্তায় হবে। তো চলো এখন বেরোই, তো রাস্তায় দেখা হচ্ছে। তো এবার বলি, তোমরা কলকাতা থেকে কিভাবে বিষ্ণুপুর আসবে। কলকাতা থেকে দুটি উপায়ে বিষ্ণুপুর আসা যায়, ট্রেন অথবা বাস। তো যদি ট্রেনে করে আসছো তাহলে রূপসী বাংলা এক্সপ্রেস সব থেকে বেস্ট। এছাড়াও বহু ট্রেন কলকাতা থেকে বিষ্ণুপুর যায়, তোমরা ওই ট্রেনগুলোতে করে বিষ্ণুপুর আসতে পারবে। আর বাস হলে কলকাতা ধর্মতলা থেকে বিষ্ণুপুর দিকে অনেক বাস যায়, তোমরা সেগুলোতে করে আসতে পারবে। তো আমরা এখন ধেরুয়া ব্রিজের ওপরে আছি, যেখানে বয়ে চলেছে কংসাবতী নদী। তো অনেকটা পথে এগিয়েছি, আরও পথ বাকি আছে। তো যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। তো তোমরা সবাই তো কলকাতা থেকে যাচ্ছ না, যারা খড়গপুর, মেদিনীপুর বা ঝাড়গ্রাম থেকে যাবে তো তারা কিভাবে যাবে? মেদিনীপুর কিংবা খড়গপুর হলে তোমরা বাসে চেপে বিষ্ণুপুর পৌঁছে যেতে পারবে। ট্রেনও আছে কিন্তু খুব কম। আর আমাদের মতো প্রকৃতিপ্রেমী হলে তোমরা বাইকে করেও বিষ্ণুপুর যেতে পারবে। দীর্ঘ 60 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা গোয়ালতোড় আর হোমগড় যে রোডে একটা জঙ্গল আছে ওই সাইডে আমরা দাঁড়িয়ে আছি। কেন একটু দাঁড়াতে হয়েছে, গাড়িটা অনেকক্ষণ চলেছে তো গাড়িটা গরম হয়েছে, ইঞ্জিনটা একটু দাঁড়িয়েছি আমরা। আর সকাল দিকে সেরকম কিছু দোকান পাইনি যে আমরা খাবো কিছু। তো সামনের দিকে যাই, হোমগড়ের দিকে দেখি যদি কোনো খাওয়ার দোকান পাই কিছু খেয়ে নেবো। আর যদি কিছু রাস্তায় দেখতে পাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর না হলে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে একদম বিষ্ণুপুরে। বিষ্ণুপুর পৌঁছালে তোমরা স্টেশন এবং বাস স্ট্যান্ডের বাইরে অসংখ্য টোটো, অটো দেখতে পাবে, যারা ঘন্টায় 200 টাকা নিয়ে তোমাদের বিষ্ণুপুর ঘোরাবে। এবং যখন তোমরা দেখতে পাবে রাস্তায় পোড়ামাটির দোকান, তখন তোমরা বুঝবে তোমরা বিষ্ণুপুরে পৌঁছে গেছো। তো আমরা প্রায় 15 মিনিট আগে বিষ্ণুপুর পৌঁছে গেছি। দিয়ে বিষ্ণুপুরের অলিগলি হয়ে করে আমরা প্রথম যে দর্শনীয় স্থান ওখানে এসে পৌঁছেছি, সেটা হচ্ছে রাসমঞ্চ। তো আমরা যাবো এখন, ভেতরের টিকিট হচ্ছে দেখি কত টাকা করে নেয়, তারপরে দেখছি। ক্যামেরা করতে তো না বলে, তো যতটা আমি তুলতে পারবো ততটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। রাসমঞ্চ মল্লরাজাদের স্থাপত্য শৈলের এক অন্যতম নিদর্শন, যেখানে অতীতে পালিত হতো এক মহা উৎসব। পিরামিড আকৃতি এই রাসমঞ্চ বাংলার একমাত্র স্থাপত্য, যা এখনো অবধি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এখন আমরা পুরো দাঁড়িয়ে আছি রাসমঞ্চের ওপরে। তো আমাদের টিকিট নিল 25 টাকা করে। কেন আমরা অনলাইন করিনি, অফলাইন করেছি। অনলাইন করলে 20 টাকা করে। আর এই টিকিটটাই পুরো বিষ্ণুপুরটা তোমরা ঘুরতে পারবে এসে করে। তো এখন যে রাসমঞ্চের সামনে দাঁড়িয়েছে, এটা 1600 খ্রিস্টাব্দে তৈরি করেছিল মল্ল রাজা বীরহাম্বি। তো এত সুন্দর স্থাপত্য, পুরো মানে এতদিন টিকে আছে, এটাই অনেক। ঠিক আছে। আর এই খুব সুন্দর পুরো ভেতরটা দেখতে পাচ্ছ, ছোট ছোট রুম আছে ভেতরে। আর কাজ, টেরাকোটার কাজ পুরো মন্দিরটাই। তো খুবই সুন্দর একটা জায়গা। এখানে বিষ্ণুপুর আসলে প্রথমে এখানেই ঢুকে যাবে, কেন এই টিকিটটা নিয়ে তোমরা পুরো বিষ্ণুপুরটা ঘুরতে পারবে। তো প্রথমে এখানে আসলে সুবিধা এটাই।
তো চলো পুরো রাজমঞ্চটা ঘুরে ঘুরে তোমায় দেখাচ্ছি। তো বন্ধুরা ভেতরে অসংখ্য রুম আছে, পুরো অন্ধকার আর ছোটো 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 রুম আছে। তো এখানে আগে রাসলীলা হতো। তো খুবই সুন্দর একটা স্থাপত্য বিষ্ণুপুরের এটি। আর বিষ্ণুপুরের তো টেরাকোটা আর ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। তো এই যে স্থাপত্যটা এটা পুরোটাই একটা টেরাকোটা কাজের উপরে গড়ে উঠেছে। আর প্লাস যদি এই পুরো রাসমঞ্চটা সম্বন্ধে পুরো বিষয়টা জানতে চাও তোমরা, তাহলে এখানে গাইড আছে, গাইডরা কিছু টাকা নেবে, হয়তো 400-700 টাকা নেবে, 450 মতো নেবে হয়তো, দিয়ে এই পুরো জায়গাটার পুরো ইতিহাস তোমাদের কাছে তুলে ধরবে। আর সামনে একটা বাগানের মতো করা আছে, খুবই সুন্দর দেখাচ্ছে। আর তারপরে পুরো রাসমঞ্চটা দেখো, দিয়ে নেক্সট জায়গায় যাচ্ছি। দেখলাম এখানে পানি জলের ব্যবস্থাও আছে। তো আমরা রোদে রোদে ঘুরে যদি ঢুকে যাও ভেতরে, তো এখানে এসে জল খেতে পারবে। এই যে পূজা এখানে জল খাচ্ছে। তো আমাদের রাসমঞ্চটা খুবই ভালো লাগলো। এরপর আমরা নেক্সট যাচ্ছি, সেখানে গিয়ে দেখাচ্ছি। তো রাসমঞ্চ থেকে এখন আমরা এসে পৌঁছেছি পঞ্চরত্ন সাইরাম মন্দিরের সামনে। তো ওখান থেকে মাত্র 550 মিটার দূরে এই মন্দিরটা অবস্থিত। তো সামনাসামনি সব মন্দিরগুলো, কোনো প্রবলেম হবে না তোমাদের ঘুরতে। প্লাস যে বিষ্ণুপুর, ওই বিষ্ণুপুর নামটা বুঝতেই পারছো, ভগবান বিষ্ণু নাম অনুসারে হয়েছে, তার জন্য প্রচুর মন্দির এখানে সামনাসামনি কাছাকাছি প্রচুর মন্দির। তো চলো এই মন্দিরটা আমরা দেখি। আর যে টিকিটটা কেটেছি এই টিকিটটাই লাগবে এখানে, হ্যাঁ, বাড়তি কোনো টিকিট কাটতে পারি। আর রাস্তায় আস্তে আস্তে একটা গুমঘর দেখলাম, ওই গুমঘরটা যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমরা যেটা দেখতেছি সেটা দেখি। তো বন্ধুরা এই যে বিষ্ণুপুরের অধিকাংশ মন্দিরগুলো, সেগুলো কে তৈরি করেছে জানা আছে তোমার কিছু? রাজা রঘুনাথ সিং তৈরি করেছিল বেশিরভাগ মন্দিরগুলো যতগুলো আছে। আর তার নামে, তার যে যখন রাজত্বকাল ছিল তখনই বিষ্ণুপুরের নামটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। পঞ্চরত্ন সাইরাম মন্দির, অথবা তোমরা বলতে পারো পাঁচচূড়া মন্দির, কারণ এই মন্দিরটিতে 5টি চূড়া রয়েছে। এই মন্দিরটির দেওয়ালে রয়েছে সুন্দর টেরাকোটার কাজ, যেখানে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন দৃশ্য বর্ণিত হয়েছে। এই মন্দিরটি রাজা রঘুনাথ সিং 1643 সালে তৈরি করেছিল। আর এই সামনে দেখা যাচ্ছে যে মন্দিরের সম্বন্ধে যে পুরো বিবরণটা কিভাবে তৈরি হয়েছে কি না হয়েছে সব এখানেই লেখা আছে, এসে করে এখানে দেখতে পারবে এটা। তো আমাদের মন্দিরটা দেখা হয়ে গেছে। অসাধারণ মন্দিরটা ছিল, খুব সুন্দর, ছোট 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 ছোট, একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র, পুরোটাই টেরাকোটার কাজ মাটি দিয়ে। তো চলো আমরা নেক্সট ডেস্টিনেশন যাবো এবারে। তো বন্ধুরা সামনে যে একটা বড় চারকোনা দেখতে পাচ্ছ, তো ওটা হচ্ছে গুমঘর। তো ওখানে নাকি মল্ল রাজারা তাদের যে শত্রুদের এখানে আটক করে রাখতো, মানে গুম করে রাখতো, ঠিক আছে, মানে লুকিয়ে রাখতো, কেউ জানতো না এখানে কি আছে। তো তারপরে এবারে আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। তো ঘুরতে ঘুরতে এখন আমরা এসে পৌঁছেছি একটা বড় পাথর গেটের সামনে। তো এটা হচ্ছে, সরো পাথর গেটটা দেখতে যাবো। তো এটা হচ্ছে নগরে ঢোকার একটা প্রবেশ পথ ছিল আগে মহারাজদের। তো চলো দেখি জিনিসটা কিরকম। মল্লরাজাদের স্থাপত্যের আরেকটি নিদর্শন হলো এই বড় পাথরের দরজা, যা রাজা বীরসিংহ তৈরি করেছিলেন। এই দরজার এই খোপগুলিতে সৈন্যরা বসে থাকতো এবং নগরবাসী যখন প্রবেশ করত, নগরবাসীদের চেক করে নগরে প্রবেশ করতে দিত। এই বড় পাথরের দরজার পেছনেই রয়েছিল এই ছোট পাথরের দরজাটি, যেটা পার হয়ে নগরে প্রবেশ করতে হতো। ওই পাথর গেটের সামনেই রয়েছে রাজা বীর হাম্বির উদ্যান, এই যে। তো ভেতরে ঢুকি, চলো। তো উদ্যানের পাশে আছে লালজির মন্দির। তো চলো ভেতরে ঢুকি, খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি, ভেতরে যাই। এই লালজি মন্দিরটি তৈরি করেছিল রাজা বীরসিংহ 1658 সালে। লালজি মন্দিরের চারপাশে রয়েছে একটা সাজানো গোছানো বাগান এবং সুসংরক্ষণ করে রাখা হয়েছে এই সুন্দর লালজি মন্দিরটিকে।
বন্ধুরা পুরো মন্দিরটা সেই পাথর হয়, পাথরের উপরে কারুকার্য করা আছে, আর মন্দিরের গেট বন্ধ আছে, তো ভেতরে তো ঢোকা যাবে না, এই সামনে থেকে দেখতে পাচ্ছি যতটা দেখাতে পাচ্ছি। তো বন্ধুরা মন্দির প্রাঙ্গণে রয়েছে একটা কুয়া, আর সামনে একটা ভোগ কক্ষ রয়েছে, এই যে এটা নাকি ভোগ কক্ষ, আর একটা তুলসী মঞ্চ রয়েছে সে আগের দিকে। তো এখানে আগে ভোগ দেওয়া হতো, মন্দিরে পুজো করার পর এখানে ভোগ দেওয়া হতো। আর এই কুয়াটাতে এখনো না জল আছে এখন। হ্যাঁ, তো চলো মন্দিরটায় উঠি, যদি উঠতে যাই তো উঠছি, দেখাচ্ছি। তো রাজা বীর হাম্বিরের যে লালজি মন্দির আছে তার পাশেই রয়েছে রাধা শ্যাম মন্দির। তো চলো, একটু খুব সুন্দর টেরাকোটার কাজ করা আছে পোড়ামাটি দিয়ে, তো ভেতরে গিয়ে বাকিটা দেখাচ্ছি। যেমন বীর হাম্বিরের মন্দিরের সামনে, মানে লালজি মন্দিরের সামনে একটা নাটমঞ্চ করা ছিল, এখানেও একটা নাটমঞ্চ করা আছে। অন্যান্য মন্দিরগুলিতে মূর্তি দেখতে না পেলেও এখানে আসলে তোমরা দেখতে পাবে একটি জগন্নাথ দেবতার মূর্তি এবং একটি রাধাকৃষ্ণের মূর্তি। তো রাধাশ্যাম মন্দিরের সামনেই আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জোড় বাংলো। তো এখানেও টিকিটটা লাগতে পারে, তো চলো ভেতরে যাই এবং পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখি কি কি আছে। তো রাসমঞ্চে যেই টিকিটটা আমরা কেটেছিলাম সেই টিকিটটা এখানেও চেকিং করলো, তো তোমরা ওই টিকিট নিয়ে জোড় বাংলোটা ঘুরতে পারবে। এই মন্দিরটিকে জোড় বাংলো বলার একটাই কারণ, দেখলে মনে হবে যে দুটা বাংলো একসঙ্গে জোড়া লাগানো আছে। এই মন্দিরটির গায়েও খুব ভালো পোড়ামাটির কাজ করা আছে, যা দেখতে খুবই ভালো লাগলো। তো আমরা অবশ্যই বলবো বিষ্ণুপুর আসলে এই মন্দিরটি অবশ্যই তোমরা দেখে যাবে। এই মন্দিরটিরও বাইরে রয়েছে অসংখ্য পোড়ামাটির দোকান। তো বন্ধুরা চলে এসেছি আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন মদন মোহন মন্দির। না লাস্ট বলবো না, কেন এরপরে আমরা দলমাদল কামানে যাবো। এটা মন্দির বলতে গেলে এটা লাস্ট, এই মন্দিরে দেখে করে আমরা কামানটা দেখে করে বেরিয়ে পড়বো। তো চলো ভেতরে দেখি। এটা হচ্ছে মদন মোহন মন্দির। তো এটাও টেরাকোটার কাজ পুরো করা আছে আর চারিদিকে দোকানে ভর্তি। তো চলো ভেতরে ঢুকি, মন্দিরটা দেখি। তো বন্ধুরা এটাই হলো মদন মোহন মন্দির। যেমন রাসমঞ্চটি খুব সুন্দরভাবে গোছানো ছিল, ঠিক তেমনি মদন মোহন মন্দিরটিও গোছানো রয়েছে। আর এই শ্রীকৃষ্ণ এবং রাধামা তোমরা আসলে তাদের দর্শন করতে পারবে। এবং মন্দিরের দেওয়ালে রয়েছে খুব সুন্দর পোড়ামাটি অর্থাৎ টেরাকোটার কাজ। এই মন্দিরটি পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা জন্মাষ্টমীর জন্য এখানে হয়তো প্রোগ্রাম হবে প্রচুর, তার জন্য প্যান্ডেল করেছে। এখানে একটা সিংহাসন রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি একটা ফ্রেম করা আছে, মানে মন্দিরের মতো করা আছে। মদনমোহন মন্দির থেকে আমরা সোজা পৌঁছে গেছিলাম পোড়ামাটির হাটে। এই বিশাল মাঠে পোড়ামাটির হাট বসে শনিবার এবং রবিবার। তো তোমরা বিষ্ণুপুর আসলে এখান থেকে মাটির জিনিস এবং শাড়িও কিনে নিয়ে যেতে পারবে। আমাদের ভাগ্যটা ভালো ছিল না, কারণ আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই পোড়ামাটির হাটটা তখনও ঠিকঠাকভাবে বসেনি। তো তোমরা আসলে বিকাল দিকে আসবে। তো বন্ধুরা আমাদের বিষ্ণুপুর ভ্রমণের লাস্ট যে গন্তব্য সেটা হচ্ছে এই দলমাদল কামান, যেটা হচ্ছে মল্লরাজাদের একটা বড়সড় কামান ছিল, যেটা এভাবে রাখা হয়েছে। তো বন্ধুরা খুব সুন্দর লাগলো বিষ্ণুপুরটা ঘুরে ঘুরে, অনেক সুন্দর সুন্দর মন্দির, অনেক টেরাকোটা সুন্দর কাজ। আর এখানে আসলে অবশ্যই মন্দিরগুলো যেগুলো আমরা দেখেছি ওগুলো আমরা গুগল ম্যাপ দিয়ে দেবো সঙ্গে, ওগুলো দেখে নেবে। আর মন্দিরের পাশে পোড়ামাটির অনেক রকমের জিনিস, পোড়ামাটির শাঁখ, কাপ, হাতি, পেঁচা, অনেক রকমের জিনিস আছে, কানের আছে মেয়েদের, তো ওগুলো কিনতে পারবে। আমরা কিনেছিলাম মদন মোহন মন্দিরের সামনে, ওখানে দামটা একটু কম অপেক্ষিত। তো ওখানে একটা দিদিমার দোকান আছে, ওখান থেকে কিনতে পারবে, অথবা শনিবার রবিবার একটা হাট বসে বিষ্ণুপুরে, ওখানেও গিয়ে কিনতে পারবে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কেন আমাদের সব কিছু দেখা হয়ে গেছে এবং আমাদেরকে যেতে হবে আমাদের জন্মস্থান অর্থাৎ ঝাড়গ্রাম। তো এখন অনেকটা পথ আমাদেরকে জার্নি করতে হবে। তো ভিডিওটা অনেক কষ্ট করে, অনেক গল্প করে, তো ভিডিওটা অবশ্যই
ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটু হাইপ করে দেবে আর নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো আমরা প্র্যাঙ্কও নিয়ে আসবো এভাবে, আর এভাবে সুন্দর সুন্দর জায়গা সময় পেলে অবশ্যই ঘুরে আসবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে বাই।